নমস্কার, ওয়েলকাম টু দ্য ফিনিক্স নিউজ। কথায় আছে বিনাশকালে বিপরীত বুদ্ধি, এবং এই বিনাশকালের যে বিপরীত বুদ্ধি বা বুদ্ধিনাশ যাই বলুন, এই বিষয়টা কিন্তু সাধারণ মানুষ থেকে ধুরন্ধর পলিটিশিয়ান সকলের ক্ষেত্রে সমানভাবে কাজ করে। তার কারণটা আপনারা একটা খুব পরিষ্কার তার নজির দেখতে পাবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বুঝতে পারছেন তার বিনাশের দিন আগত, এবং সেই জন্য তিনি একের পর এক ভুল চাল চালছেন, এবং এই ভুল চালের জন্য যে কনসিকুয়েন্সেস ফেস করছেন সেটা তার বিনাশের দিকেই ইঙ্গিত দিচ্ছে। কিভাবে? আদালতটা, অর্থাৎ বিশেষ করে শীর্ষ আদালতটা কোনো আদালতই নয়, এবং শীর্ষ আদালতটা একেবারেই যাত্রা মঞ্চ নয় বা নাট্যশালা নয়, অথবা তৃণমূল কংগ্রেসের র্যাম্প নয়। তৃণমূল কংগ্রেসের যে সমস্ত দলীয় সভা হয় সেই সভাতে র্যাম্প বানানো হয়, তো সেই র্যাম্পও নয় যেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ইচ্ছা খুশি মতো স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা বা যাকে প্রাণে চাইবে তিনি গালি দেবেন, বিভিন্ন কুৎসিত ভাষার প্রয়োগ করবেন, অথবা স্বরচিত কবিতা পাঠ করবেন। এটা হয় না। সুপ্রিম কোর্ট এই যে সময় নষ্ট করা সুপ্রিম কোর্টের এই ব্যাপারটা মোটেই বরদাস্ত করবে না, বা বিষয়টাকে ভালো চোখে যে দেখবে না সেটা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে। কিভাবে না, আপনারা দেখেইছেন যে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সাদা শাড়ির ওপর কালো শাল জড়িয়ে তিনি চলে গেলেন এসআইআর এর মামলার একেবারে সওয়াল করতে, যেখানে ওয়াকালাতনামাতে তার নামই নেই। ওয়াকালাতনামাতে যাদের নাম রয়েছে তাদের মধ্যে একজনও তিনি নন। এবং আপনারা জানেন, যাদেরই কোর্ট কাছারি কেসের সঙ্গে পরিচিতি আছে তারা জানেন যে ওয়াকালাতনামাতে উকিলের নাম দেওয়া থাকে, যে কে এই কেসের চার্জে রয়েছেন, কে সওয়াল করছেন। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর কোনো নাম নেই, এবং তিনি সেখানে দাঁড়িয়ে 5 মিনিট স্যার, প্লিজ স্যার, এই যে কাণ্ডটি করলেন এবং তার উকিলকে ঠিকমতো কথাই বলতে দিলেন না, এই বিষয়টা কিন্তু আদালত খুব একটা ভালো চোখে দেখলো না। এবং তার ফল হিসেবে আদালত যে রায় দিল, সেই রায়টা নিয়ে যতই তৃণমূলের পক্ষ থেকে তৃণমূলের রাজ্য সরকারের উকিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় যতই বলতে চান না কেন যে একেবারে ইলেকশন কমিশনের উপরে সপাটে চড় মেরে দিয়েছে আদালত, যে সব জায়গায় ইলেকশন কমিশনের দাদাগিরি চলবে না, কিন্তু ওই আর কি, নিজের দোষ ঢাকার জন্য অন্যদের, বা নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য অন্যের ওপর সেই ব্যর্থতার দায়টা চাপিয়ে দেওয়াটা হচ্ছে গিয়ে তৃণমূল সরকারের সবসময়কার স্বভাব, এবং সেই কারণেই এই ঘটনাটা ঘটলো। আসলে তৃণমূল সরকার বা রাজ্য সরকারকেই পরিষ্কারভাবে আদালত জানিয়ে দিল যে এই পেঁয়াজি এখানে চলবে না, এবং এই পেঁয়াজির ফল মোটেই ভালো হবে না। এসআইআর এ কোনো রকমের কোনো হস্তক্ষেপটা বরদাস্ত করা হবে না সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, এটা পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল। এবং এই যে বিষয়টা, এটা শুরু থেকেই কিন্তু ইলেকশন কমিশনের নজরদারিতে ছিল, যে সারা দেশে ইতিমধ্যেই 12টি রাজ্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর এটা ব্যাপারটা হয়েছে, সেখানে প্রচুর মানুষের নাম বাদ গেছে, কিন্তু কোনো জায়গাতে কিন্তু এত বিপদ, এত বিরক্তি, এত সমস্যা এইসব তৈরিই হয়নি। একমাত্র পশ্চিমবঙ্গই একটা স্টেট যেখানে দাঁড়িয়ে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে ইলেকশন কমিশনকে, এবং এই জন্য একের পর এক জটিলতার মুখোমুখি ফেলা হয়েছে ইলেকশন কমিশনারকে বা ইলেকশন কমিশনকে। কিন্তু তারপরেও এই এত জটিলতার মধ্যে দিয়েও কিন্তু ইলেকশন কমিশন নিজের কাজটা সঠিকভাবে করে যাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করেছে। এবং সবচেয়ে চোখে লাগার মতো বিষয় হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু এই নিয়ে কম কথা বলেননি। প্রথম থেকে যখন এসআইআর এর কথা যখন ঘোষণা করা হলো, তখন তিনি বলেছেন যে নিজের রক্ত দিয়ে হলেও এসআইআর হতে দেব না, একেবারেই এসআইআর হওয়ার তিনি বিরুদ্ধে ছিলেন। কিন্তু তারপরেও কিন্তু ইলেকশন কমিশন বিষয়টাকে খুব একটা পাত্তা দিল না, এবং এসআইআর প্রক্রিয়া চলতে শুরু করলো, এবং তারপরে কত সমস্যার মুখোমুখি পড়তে হয়েছে ইলেকশন কমিশনকে তা তো আমাদের সকলেরই জানা, সেই নিয়ে আমি আর এই এপিসোডকে দীর্ঘায়িত করছি না। কিন্তু বিষয়টা হচ্ছে যে মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ প্রশাসনকে নিয়ে সবসময়ই একেবারে প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকেন, কারণ তার নিজেরই মন্ত্র কিনা, তিনি নিজেই তো পুলিশ মন্ত্রী, তো নিজের প্রশংসা নিজেকে করতেই হবে, তার বাইরে তো আর অন্য কেউ এসে প্রশংসা করবে না ওনাকে। কারণ সত্যি সত্যি পুলিশ প্রশাসন কতটুকু যে প্রশংসার যোগ্য বা উপযুক্ত সেটা তো আমরা সকলেই জানি। তো মুখ্যমন্ত্রী নিজেদের পুলিশ প্রশাসনের ভূমিকায় একেবারে পঞ্চমুখ বারবার। তো সেখানে দাঁড়িয়ে এই এসআইআর মামলা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টই পরিষ্কারভাবে জানিয়ে দিল যে রাজ্যের পুলিশ প্রশাসনের যে ভূমিকা সেটা একদমই স্যাটিসফ্যাক্টরি নয়, এবং ডিজিপির কাছে পরিষ্কারভাবে ডিজিপির উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে ডিজিপি যদি এই অবস্থায়
রাজ্যের আইন শৃঙ্খলাকে সঠিকভাবে চালানোর বা আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব না নেয়, তাহলে সেক্ষেত্রে ডিজিপিকেই কিন্তু বিপদে পড়তে হতে পারে, তাকেই কিন্তু আদালতের মুখোমুখি দাঁড়াতে হবে যখন তাকে শোকজ করা হবে যে এই আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তিনি ঠিকমতো কেন পালন করতে পারলেন না। তো এই অবস্থায় এসআইআর প্রক্রিয়ার তত্ত্বাবধান করার জন্য একটা দায়িত্ব তো কাউকে দিতে হবে। তার কারণ যেটা পরিস্থিতি হয়েছে, পরিষ্কার এক কথায় বলা যায় যে রাজনীতি, বলা ভালো অবরাজনীতি বা অপরাজনীতি, যে কোনো একটা ওয়ার্ড ইউজ করা যায়। তো এই বা অবরাজনীতির যে শিকড়, সেটা কিন্তু আমলাতন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে, এবং এর ফলেই আমলাতন্ত্রের ওপরে ভরসা রাখতে পারছে না দেশের শীর্ষ আদালত। কারণ দেশের শীর্ষ আদালত একটা এমন জায়গা যেটা মানুষের শেষ ভরসার জায়গা। যেমন ডাক্তার রোগ হলে রোগীর কাছে শেষ ভরসা, শেষ মানে তার কাছেই এসে মানুষ সত্যি দিয়ে পড়ে যে ডাক্তারবাবু আমার পেশেন্টকে বাঁচান, আপনি না পারলে, আপনি ভগবান, আপনি না বাঁচালে কেউ বাঁচাতে পারবে না। ঠিক সেইভাবে একজন অসহায় মানুষ যে সমাজের কাছে বা বিভিন্ন মানুষের কাছে প্রতারিত, নিপীড়িত, উৎপীড়িত, তার শেষ ভরসার জায়গা হলো আদালত। দেশের আইন কানুনটা এই জন্যই তৈরি করা হয়েছে যে যাদেরকে নিপীড়ন করা হচ্ছে, উৎপীড়ন করা হচ্ছে, যে বিচার চেয়ে ঘুরছে, সে যেন বিচারটা সঠিকভাবে পায়, এবং সেটাই দেখার দায়িত্ব এদেশের আদালতের। এবং শীর্ষ আদালত হচ্ছে সবার মাথার উপরে, আমাদের অভিভাবক তুল্য। সেই কারণে শীর্ষ আদালতের একটা দায়িত্ব যে দেশের এতগুলো মানুষ যখন ভোট দেবে, সেই ভোট গ্রহণটা নিরপেক্ষ এবং সঠিকভাবে হোক। এবং এই কারণেই এতটা লজ্জার সাথে আমাদের বলতে হচ্ছে, বা এটা লজ্জার সঙ্গে আমাদের ভাবতে হচ্ছে যে দেশের শীর্ষ আদালত আমাদেরই নির্বাচিত মুখ্যমন্ত্রীকে বা তার মন্ত্রিসভাকে বা তার আমলাদেরকে ভরসা করতে পারছে না। সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে কিনা এই বাংলার মানুষ 2011 সালে সিপিএম কে সরিয়ে নিয়ে এসেছিল, যার ওপর ভরসা করেছিল, যে সাধারণ মানুষের, যে একটা টিনের টালির চালার থেকে উঠে এসেছে একটা গরিব ঘরের মানুষ, সে গরিবের দুঃখ বুঝবে, মহিলাদের দুঃখ বুঝবে, এই আশা নিয়ে, এই ভরসা নিয়ে যারা তাকে নিয়ে এসেছিল, তাদের আজকে মোহভঙ্গ, স্বপ্নভঙ্গ সমস্ত হয়ে গেছে। এবং এই যে মুখ্যমন্ত্রী বা তার মন্ত্রিসভা বা তার আমলারা যে কোনো মতেই ভরসার যোগ্য নয়, তার স্পষ্ট প্রমাণ গত 15 বছর ধরে এ রাজ্যের মানুষ পাচ্ছে, এবং এই প্রমাণ বারবার শীর্ষ আদালতও পেয়েছে। এবং সেই কারণেই কিন্তু শীর্ষ আদালত আর এই রাজ্য সরকারের বা প্রশাসনের ওপর ভরসা করতে পারছে না। এবং সেই কারণেই এবার এই যে এসআইআর, অর্থাৎ ভোটের আগে কে কে ভোট দেওয়ার যোগ্য, কারা কারা উপযুক্ত, কারা কারা এই ভোটের মানে ভোট দেওয়ার জন্য এদেশের নাগরিক হিসেবে উপযুক্ত বা বিবেচ্য, এই বিষয়টা বিবেচনা করা বা সিদ্ধান্ত নেবার দায়িত্ব পরিষ্কারভাবে তুলে দিয়েছে বিচারপতিদের হাতে। অদ্ভুত না? মানে অত্যন্ত লজ্জার সাথে ভাবতে হচ্ছে বিষয়টা, যে বিচারপতিদের, তাদের মাথার উপর হাজারটা কেসের চাপ থাকে, কিন্তু তারপরেও তাদেরকে এই দায়িত্বটাও নিতে হচ্ছে যে দেশের মানে আমাদের রাজ্যের ভোটের জন্য কারা উপযুক্ত বা কারা যোগ্য, সেটার দায়িত্বও তাদেরকে নিতে হবে। সেটাও তারাই বিচার করবেন, তারাই বাছাই করবেন। কি অবস্থা ভেবে দেখুন। আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট এই রাজ্যের জন্য কার্যত নজিরবিহীন নির্দেশ দিয়েছে। বলতে লজ্জা করছে, কিন্তু তাও এটাই সত্যি যে এই রাজ্যের জন্য একটা নজিরবিহীন নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং সেখানে যেটা বলা হয়েছে যে জুডিশিয়াল অফিসার নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে, এবং কাকে এই দায়িত্বভার দেওয়া হবে সেটাও কিন্তু নির্বাচন করবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এবং আমরা কিন্তু ইতিমধ্যেই জানি যে আমাদের রাজ্যের এমন একটা পরিস্থিতি যে কোনো বিষয়, বিশেষ করে যারা হিন্দুরা রয়েছেন, তাদের যে কোনো পুজো, সরস্বতী পুজো থেকে দুর্গা পুজো থেকে, যে কোনো পুজো থেকে শুরু করে বিরোধী দলের একটা সাধারণ মিছিল বা জমায়েত বা মিটিং, যে কোনো কিছুর জন্যই কিন্তু বারবার রাজ্যের প্রশাসন, রাজ্যের পুলিশ প্রশাসন, রাজ্য সরকার বাধা সৃষ্টি করে, এবং প্রতিটি বিষয়ে আদালতের দ্বারস্থ হতে হয়। এবং আদালতের কাছ থেকে আদালতের নির্দেশ এই সমস্ত নিয়ে এসে তবে এখানে এ রাজ্যে কিছু করা সম্ভব হয়। আপনি ভেবে দেখুন যে একটা না হয় রাজনৈতিক সভা, যেখানে অন্যান্য দলগুলোর রাজনৈতিক সভায় কোনো সমস্যা নেই, কিন্তু একমাত্র বিরোধী দল বিজেপির রাজনৈতিক সভাতেই কিন্তু যত সমস্যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের। এবং
একটা সামান্য সরস্বতী পুজো করতে গেলে পর্যন্ত আদালতের কাছ থেকে নির্দেশিকা নিয়ে এসে পুলিশকে সেই নির্দেশিকা দেখিয়ে তারপরে সেই পুজোটা করতে হচ্ছে। কি দুরবস্থা আমাদের। তো সেখানে দাঁড়িয়ে এতখানি প্রতিটা বিষয় যখন রাজ্য সরকারের, রাজ্যের প্রতিটা ক্ষেত্রে যখন আমাদের আদালতের দ্বারস্থ হতে হয়, তখন দাঁড়িয়ে এত বড় গুরুত্বপূর্ণ যে বিষয় এসআইআর, সেখানেও আদালতকেই দায়ভার নিতে হচ্ছে। তার কারণ আদালতের যা কাজ, আমাদের হাইকোর্টের যা কাজ, তার বাইরেও একাধিক তার বাইরেও এই জাতীয় এসআইআর এর মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়ের দায়িত্ব যখন আদালতের, হাইকোর্টের সমস্ত বিচারকদের কাঁধের ওপর চাপানো হয়ে, কি দুর্দশা আমাদের দেশের, আমাদের রাজ্যের আইনজীবীদের বা আমাদের রাজ্যের বিচারপতিদের। তো সেখানে দাঁড়িয়ে এই যে অলিকুনাট্য রচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে, তাতে হয়তো আমাদের রাজ্যের বিচারপতিদের ওপরে প্রচন্ড চাপ পড়লো, আমাদের রাজ্যের সাধারণ মানুষের মাথা লজ্জায় হেঁট হয়ে গেল। কিন্তু তারপরেও একটা বিষয় তো স্যাটিসফ্যাক্টরি, সেটা হচ্ছে এবার অন্তত রাজ্য সরকারের কলকাঠি নাড়া চলবে না। আর ইতিমধ্যেই কিন্তু আমাদের রাজ্যের প্রশাসনের ওপরে এত কম ভরসা, এত কম বললে বেশি বলা হয়, বলা উচিত একেবারেই ভরসা নেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বা ইলেকশন কমিশনের, যেই কারণে বিধানসভা ভোট ঘোষণার আগেই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুসারে আগামী 1 মার্চ প্রথমে 240 কোম্পানি বাহিনী আমাদের রাজ্যে চলে আসবে, কেন্দ্রীয় বাহিনী, এবং তাতে সিআইএসএফ, আইটিবিপি, বিএসএফ সমস্ত রকমই সেনা থাকবে। এবং তার মধ্যে প্রথমে 1 মার্চ 240 কোম্পানি বাহিনী আসবে এবং তারপরে 10 মার্চ বাকি বাহিনী মোতায়েন করা হবে। এবং কমিশনারের নির্দেশ মেনে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে রাজ্য প্রশাসনকে চিঠি পাঠিয়ে এই বিষয়টা প্রাথমিকভাবে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা কিন্তু ইনফর্ম করে দেওয়া হয়েছে। এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে 480 কোম্পানি বাহিনী মোতায়েনের ক্ষেত্রে যে চিঠি পাঠানো হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে 1 মার্চের মধ্যে 110 কোম্পানি সিআইএসএফ, 55 কোম্পানি বিএসএফ, 27 কোম্পানি আইটিবিপি, 27 কোম্পানি এসএসবি এবং 21 কোম্পানি সিআইএসএফ, অর্থাৎ মোট 240 কোম্পানি বাহিনী, কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যাবে। সুতরাং রাজ্য পুলিশের ওপরে একেবারেই ভরসা নেই, এই জন্যই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এবং আমরা ইতিমধ্যে জানতে পেরেছি, যেটা জানি, যে এবারে কিন্তু অত বেশি দফায় নির্বাচনও হবে না। আসলে বিষয়টা হচ্ছে মুখ্যমন্ত্রী, যেটা আমি শুরু করেছিলাম যে বিষয়টা নিয়ে, যে বিনাশকালে বিপরীত বুদ্ধি। তো এই বিপরীত বুদ্ধির ফলেই মুখ্যমন্ত্রী সেই অলিকুনাট্য একটা রচনা করেছিলেন শীর্ষ আদালতে। এবং সেদিনকে আমরা একটু যদি আপনারা নজর করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে রাজ্যের পক্ষে যিনি আইনজীবী ছিলেন শ্যাম দিওয়ান, তার মুখের চেহারাটা কেমন হয়েছিল সেটা আপনারা দেখতে পাবেন। অপমান বা অস্বস্তি, এই সমস্তটাই তার মুখে ফুটে উঠেছিল, সেটা বোধহয় শীর্ষ আদালতের বিচারপতিরাও লক্ষ্য করেছিলেন। এবং তার ফলেই কিন্তু তারা বারবার বলেছিলেন যে আপনার আইনজীবী মিস্টার দিওয়ান, তিনি কিন্তু যথেষ্ট পরিণত এবং যথেষ্ট ভালো আইনজীবী, তার কথা আমরা শুনবো। কিন্তু মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী, তিনি তো কারোর কথা মেনে চলার মানুষই নন। সুতরাং তিনি সেই কুনাট্য রচনা করলেন, এবং শুধু তাই করলেন না, তিনি আদালতের সময় নষ্ট করলেন। তার ফলে তিনি জাস্ট সেখান থেকে এই সমস্ত যাত্রাপালা সেরে বঙ্গে আসলেন, সঙ্গে সঙ্গে আদালত শীর্ষ আদালত একটা বড় রায় দিয়ে দিল যে এই 25% ডিএ এর ভাতা দিয়ে দিতে হবে। এখন সেটা নিয়েও পর্যন্ত রাজ্য সরকার দৌড়চ্ছে আবার নতুন করে শীর্ষ আদালতের কাছে। তো সেখানেও কি নতুন করে কি ভার্ডিক্ট আসবে আমরা এই মুহূর্তে জানি না, কিন্তু যা বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর তরফ থেকে একের পর এক মুখ্যমন্ত্রীর থেকে সমস্ত যে হাতিয়ারগুলো, সেগুলো কিন্তু ছিনিয়ে নিচ্ছে শীর্ষ আদালত। এবং সেখানে এত কাণ্ড করার পর, এত নাটক করার পরেও কিন্তু দেখা গেল যে এসআইআর এর যে নির্দেশ শীর্ষ আদালত দিল, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাজ্য সরকারের ওপর এতটুকুও ভরসা রাখতে শীর্ষ আদালত রাজি নয়। এবং তার ফলেই ওই প্লিজ স্যার, 5 মিনিট স্যার, এই সমস্ত বলে আদালতে সময় নষ্ট করাটা বা বিভ্রান্তি তৈরি করাটা যে শীর্ষ আদালত কোনোভাবেই ভালোভাবে নেয়নি, সেটা কিন্তু এই রায় থেকে স্পষ্ট হয়ে গেল। কারণ আদালতের অকারণে সময় নষ্ট করার ফল মুখ্যমন্ত্রীকে কড়ায় গন্ডায় চুকোতে হবে। এবং তারপরে ডিএ মামলার রায় আমরা দেখলাম, এসআইআর এর রায়ও দেখলাম।
এরপরে আরো তো অনেক মামলা রয়েছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, সেই সমস্ত মামলার রায়ও তো একের পর এক আসছে। সুতরাং মুখ্যমন্ত্রীকে তৈরি থাকতেই হবে, কারণ ইতিমধ্যেই তিনি রাজ্যের যা ক্ষতি করেছেন, রাজ্যের সাধারণ মানুষের যা ক্ষতি করেছেন, সেটা নিয়ে তো সাধারণ মানুষ ইতিমধ্যেই ক্ষিপ্ত হয়ে রয়েছেন। সেখানে দাঁড়িয়ে আদালতের এই রায়ের ফলে যারা বিচারকরা রয়েছেন তারা এবারে ডিসিশন নেবেন, তাতে হয়তো একটু কষ্ট হচ্ছে এই বিচারকদের, কিন্তু তারপরেও সাধারণ মানুষ কিন্তু যথেষ্ট খুশি যে এবারে অন্তত ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা হবে। এবং এবারে ওই এসআইআর এর মানে মাধ্যমে জল মিশিয়ে যে ভুয়ো ভোটার যারা আমাদের ট্যাক্সের টাকায় তারা পেট পুড়ে খাচ্ছে, আমাদেরকে কাঁড়ি কাঁড়ি টাকা দিতে হচ্ছে, আমাদেরকে কাঁড়ি কাঁড়ি ট্যাক্স দিতে হচ্ছে, আমাদের জন্য দ্রব্যমূল্য বৃদ্ধি হয়ে যাচ্ছে, আমাদের যেটা প্রাপ্য সেটাকে অন্য কেউ খাচ্ছে, শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকটাকে একেবারে ইনট্যাক্ট রাখার জন্য, সেটি আর হচ্ছে না। এবারে ভোট ব্যাংকে ধস নামবে, এবং এই যে ধসটা নামবে সেটাই হলো মুখ্যমন্ত্রীর পতনের কারণ হবে। তো সুতরাং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি তৈরি থাকুন, কারণ এবারে তো ছুটি তো আপনাকে এবার দিয়েই দেবে এই রাজ্যের মানুষ। তো আপনি বরঞ্চ টিকিট ফিকিট কেটে রাখুন, কোথাও যদি বেড়াতে হলিডে করতে যেতে চান, অথবা যদি একটু অযোধ্যায় গিয়ে রাম মন্দিরে একটু নাম গান ভজন টজন করতে চান, তার জন্য আপনি তৈরি থাকুন। কারণ এবার তো অখণ্ড অবসর আপনার জন্য আসছেই। তো সেই অখণ্ড অবসরটাকে কিভাবে যাপন করবেন তার একটা বাকেট লিস্ট তৈরি করুন মুখ্যমন্ত্রী। কারণ আপনি যতটা বিপদ এই রাজ্যের জন্য তৈরি করে দিয়ে গেছেন, সেটা সামলাতে এখন যদি বিজেপি সরকার যখনই আসবে, তাদের অনেক কষ্ট করতে হবে, অনেক কাঠখড় পোড়াতে হবে, অনেক সমস্যা হবে, কিন্তু সেটা বিজেপি সরকারকে পোহাতে হবে। আপনার জন্য আর কোনো চাপ নেই, আপনার জন্য কোনো কষ্টও নেই। আপনি এবারে মানে আমি বলবো ব্যাগেজ ট্যাগেজ রেডি করে ফেলুন, জামা কাপড় গুছিয়ে টুচিয়ে ফেলুন। যদি কোথাও মালদ্বীপস টালদ্বীপস কোথাও যদি যান, বা যদি ইউরোপ যান, একটু ট্যুর করে আসুন, অথবা একটা লম্বা ছুটি নিয়ে কোথাও কাশ্মীর বেড়াতে যান, অথবা পাকিস্তান বেড়াতে যেতে পারেন। কারণ পাকিস্তান তো বলেইছে যে পাকিস্তানের মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তাদের অন্যতম সাপোর্টার, তো পাকিস্তানেও বেড়াতে যেতে পারেন, খাইবার পাখতুনখোয়া ঘুরে আসতে পারেন। অথবা যদি এইসব জায়গায় এত দূরে যদি যাওয়াটা খুব একটা ভালো না লাগে বা শরীর পারমিট না করে, তাহলে বরঞ্চ আপনি একটু রাম মন্দিরে চলে যান, সুন্দর তৈরি করা হয়েছে রাম মন্দির, সেখানে গিয়ে নাম কীর্তন ভজন টজন করে আসুন, দেখবেন মনে শান্তি পাবেন।